বন্ধুরা, আজকের গল্পটা অন্যরকম হতে শুরু হয়েছে, তাই পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। এক হৃদয়স্পর্শী কাহিনী, যেখানে একজন মা তার অসুস্থ সন্তানকে বাঁচাতে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হন। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও তিনি হাসপাতালে দাঁড়ি ঘুরে ডাক্তারের কাছে কাকুতি মিনতি করেন, শুধুমাত্র তার ছেলের জীবন বাঁচানোর আশায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রথমে তাকে প্রত্যাখ্যান করা হয়। তবে এক অপ্রত্যাশিত মোড়ে একজন দয়ালু ডাক্তার তার জীবনে আলোর রেখা হয়ে আসেন। তার এই অকৃত্রিম দয়া এবং একটি অবিশ্বাস্য প্রস্তাব গল্পটিকে নিয়ে যায় এক নতুন মোড়ে। কে ছিলেন এই মা, এবং কেন এই ডাক্তার সাহেব, যিনি তার ছেলের চিকিৎসা বিনামূল্যে করেছিলেন, তার সামনে বিয়ের শর্ত রাখছিলেন? পুরো সত্য জানতে গল্পটি শেষ পর্যন্ত পড়ুন। একজন মহিলা তার অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে যায়। তার কাছে টাকা ছিল না, তাই তিনি ডাক্তার সাহেবের কাছে অনুরোধ করতে শুরু করেন। বলেন, ডাক্তার সাহেব, আমার ছেলের চিকিৎসা করে দিন, আমি পরে কাজ করে আপনার টাকা শোধ করে দেব। কিন্তু এখানে যে ডাক্তার সাহেব ছিলেন, তিনি তাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। বলেন, দেখুন, এই হাসপাতাল এভাবে চলে না, এবং চিকিৎসার জন্য টাকা দিতে হবে। এখানে আমার সামনে কাকুতি মিনতি করে কোনো লাভ নেই। কোথাও থেকে টাকার ব্যবস্থা করুন, তারপরেই আমি আপনার ছেলের চিকিৎসা করতে পারব। এই কথা শুনে ওই মহিলার চোখে জল এসে যায়। কিন্তু ঠিক তখনই আরেকজন ডাক্তার সাহেব সেখান থেকে বেরিয়ে আসছিলেন, এবং তিনি যখন এই মহিলাকে তার ছেলের সাথে ডাক্তার সাহেবের কাছে কাকুতি মিনতি করতে দেখেন, তখন তাকে দেখার পর তার অনেক কিছু মনে পড়ে যায়, এবং তিনি হঠাৎ এসে বলতে শুরু করেন, কোনো সমস্যা নেই, আপনার ছেলের চিকিৎসা হয়ে যাবে, এবং তাকে এক্ষুনি ভর্তি করুন। যত টাকা খরচ হবে তা আমি বহন করব। এই বলে ওই ডাক্তার সাহেব তার চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু যখন চিকিৎসা শেষ হয় এবং এই মহিলা ডাক্তার সাহেবকে কিছু টাকা দিতে যান, তখন ডাক্তার সাহেব বলেন, দেখুন, টাকা দেওয়ার দরকার নেই, এর পরিবর্তে আপনি আমার সাথে বিয়ে করুন। এই কথা শুনে ওই মহিলা পুরোপুরি হতবাক হয়ে যান এবং ভাবনায় পড়ে যান। কে ছিলেন ওই মহিলা, এবং কেন এই ডাক্তার সাহেব, যিনি তার ছেলের চিকিৎসা বিনামূল্যে করেছিলেন, তার সামনে বিয়ের শর্ত রাখছিলেন? পুরো সত্য জানতে গল্পটি শেষ পর্যন্ত পড়ুন। একটি ট্রেনের ভেতরে একজন মহিলা বসেছিলেন। তার কোলে একটি ছোট্ট নিষ্পাপ শিশু ছিল, এবং তিনি খুবই উদাস হয়েছিলেন। ধীরে ধীরে সফর চলতে থাকে। প্রায় ৩ থেকে ৪ ঘণ্টার সফর ছিল, এবং তারপর তিনি ভূপাল রেলওয়ে স্টেশনে পৌঁছে যান। সেখানে পৌঁছানোর পর তিনি চারপাশে ভিড় দেখেন, এবং ভিড় দেখার পর পুরোপুরি ভয় পেয়ে যান, কারণ এতক্ষণ ট্রেনে তিনি খুবই ভয় পাচ্ছিলেন, এবং এখন এখানে রাতের সময়ও হয়ে গিয়েছিল। রাতের লোকেরা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল, কারণ তিনি দেখতে খুবই সুন্দরী ছিলেন। এখন ঠিক ভোপাল রেলওয়ে স্টেশনে একটি ছেলে ছিল, যার নাম ছিল রাজেশ। রাজেশ যখন এই মহিলা এবং তার শিশুকে দেখে, তখন দেখার পর বুঝতে পারে যে সম্ভবত এই মহিলা প্রথমবার এটা সফর করেছেন, এবং এই কারণেই তিনি খুবই ভয় পাচ্ছেন। তারপর রাজেশ কিছুক্ষণ পর্যন্ত এই মহিলাকে পর্যবেক্ষণ করে, এবং তারপর যখন তাকে পুরোপুরি অনুভব হয় যে সত্যিই তিনি খুবই ভয় পাচ্ছেন, তখন তিনি সেখান থেকে সোজা ওই মহিলার কাছে পৌঁছে যান। সেখানে পৌঁছানোর পর যখনই রাজেশ তার সামনে যায়, তখন তিনি আরও বেশি ভয় পেয়ে যান। তখনই রাজেশ বলে, দেখুন, ভয় পাবেন না, কোনো সমস্যা নেই। আমি বুঝতে পারছি যে সম্ভবত আপনি প্রথমবার ভ্রমণ করেছেন, এবং সেই কারণেই আপনি বেশি ভয় পাচ্ছেন। চিন্তা করবেন না, আমি আপনার সাহায্যের জন্যই এখানে এসেছি। এই কথা শুনে ওই মহিলা প্রথমে অবাক হয়ে যান এবং বলতে শুরু করেন, আপনি আমার সাহায্য কেন করতে চান? তখন রাজেশ তার দিকে তাকিয়ে হাসেন এবং তার শিশুর দিকে ইঙ্গিত করে বলেন, যেমন আপনার শিশু, তেমনি আমারও একটি শিশু আছে, এবং যখন আপনি ভয় পাচ্ছেন, তখন আপনার শিশু এই বিষয়ে খুবই ভয় পাচ্ছে। তাই এই কারণেই শিশুর ভয় পাওয়া আমার কাছে সহ্য হচ্ছে না, এবং আমি একজন মানুষ, তাই মানুষই মানুষের কাজে আসি। এই কারণেই আমি আপনার সাহায্য করতে চাই। বলুন, এতটা বিব্রত কেন, এবং আপনাকে কোথায় যেতে হবে? তারপর এখানে ওই মহিলা, যার নাম ছিল নীলিমা, তিনি বললেন, আসলে এখানে আমার একটি বোন থাকে, এবং তার কাছেই আমাকে যেতে হবে। এই কারণেই আমি এখানে এসেছি।
এখানে রাজেশ তাকে ঠিকানা জিজ্ঞাসা করে এবং নীলিমা তাকে পুরো ঠিকানা বলে দেয়। তারপর রাজেশ বলে, ঠিক আছে, আমার সাথেই চলুন, এখান থেকে বেশি দূরে নয়, এটি খুব কাছে এবং এটি আপনার বোনও আপনাকে বলে দিয়েছে। তারপর নীলিমা বললেন, হ্যাঁ, আপনি ঠিক বলছেন এবং এটি এখান থেকে বেশি দূরে নয়। তারপর নীলিমা খুব ভয় পায়, কারণ তিনি প্রথমবার ভোপালে এসেছেন। তবুও তিনি তার পিছনে পিছনে হাঁটতে শুরু করেন। ধীরে ধীরে একটু পথ অতিক্রম হয় এবং পথ অতিক্রম হওয়ার পর গন্তব্য সামনে এসে যায়। এখানে নীলিমা যখন ওই জায়গায় পৌঁছান যেখানে রাজেশ তাকে নিয়ে গিয়েছিল, তখন তিনি বাইরে থেকেই চিনে ফেলেন, কারণ এটি ছিল তার বোনের বাড়ি এবং তার বোনের অনেক সোশ্যাল মিডিয়ার ছবিতে এই বাড়িটু বাইরে থেকে দেখেছিলেন। তাই এটি দেখেই চিনে ফেলেন এবং তারপর রাজেশকে ধন্যবাদ দিতে শুরু করেন। রাজেশ হাসতে হাসতে তাকে বিদায় জানায় এবং সেখান থেকে চলে যায়। এখানে নীলিমা তার বোনের দরজা করা নাড়ে এবং তারপর যখন তার বোন তার সামনে আসে, তখন হঠাৎ নীলিমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে এবং তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। তার বোন, যার নাম ছিল পূজা, তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং সেখানে আরামে বসায় এবং বলে, কি হয়েছে বোন, তুই এতটা বিব্রত কেন? তুই কিছু বলছিলি যে তোর সাথে কিছু খারাপ হয়েছে, তো কি খারাপ হয়েছে তোর সাথে? আসলে এখানে নীলিমা তার বোনের কাছে ফোন করেছিল এবং বলেছিল, বোন, আমি বিপদে পড়েছি, আমি কি তোর কাছে আসতে পারি? তাই বোন এই বিষয়ে সম্মতি দিয়েছিল। কিন্তু যখন তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, কি বিপদ, আমাকে বল, আমি এখান থেকেই তোর সাহায্য করে দেব, কিন্তু সেই কথা এড়িয়ে তিনি বলেন, ঠিক আছে, আমি এখানে এসে বলবো। এই কারণে নীলিমার বোন পূজা তাকে জিজ্ঞাসা করতে শুরু করে। তখন এখানে নীলিমা তার বোনকে পুরো ঘটনা বলতে শুরু করে। বলে, মিউজিক, বোন, যে আমার স্বামী ছিল, যার সাথে আমি পালিয়ে বিয়ে করেছিলাম, সে জুয়া খেলত এবং এই বিষয়ে আমি আগে কিছুই মিউজিক জানতাম না। কিন্তু গত 1 বছর ধরে আমি এই কথাগুলো টের পাচ্ছিলাম। কিন্তু আমার স্বামী আমাকে বোঝাত এবং একদিন হঠাৎ আমার স্বামী 2 জন ছেলেকে নিয়ে বাড়িতে আসে এবং বাড়িতে মিউজিক আসার পর সে আমাকেই জুয়ার দামে লাগিয়ে দেয়। এই কথা শোনার পর আমি পুরোপুরি ভয় পেয়ে যাই এবং তারপর যেভাবে পারি পিছনের জানালা দিয়ে বাড়ি ছেড়ে মিউজিক পালিয়ে আসি এবং তারপর তোর কাছে ফোন করি। এই কথা শুনে বোনের খুব রাগ হয়, কিন্তু তারপর সে বলতে শুরু করে, কোনো সমস্যা নেই, তুই এখানে আরামে থাক, আমি আছি তো, আমরা তোর খেয়াল রাখব। মিউজিক। কিন্তু নীলিমা জিদ করতে থাকে, যাতে তার বোনের মনে না হয় যে সে সব কথা শুনে ফেলেছে। মিউজিক। এই কারণে যখন সে বেশি জিদ করে তখন তার বোন পূজাও বলে দেয়, আচ্ছা ঠিক আছে বোন, যদি তুই কাজ করতে চাস তাহলে কর, এতে কোনো খারাপ কিছু নেই, কারণ তোরও একটা শিশু আছে এবং নিজের খরচ নিজে বহন করলে তুই নিজের শখ ও মজা ভালোভাবে পূরণ করতে পারবি। মিউজিক। নীলিমা এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং নিজের জন্য এদিক ওদিক কাজ খুঁজতে শুরু করে। এখন নীলিমা বেশি পড়াশোনা করেনি, শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করেছে এবং তারপর তাকে এমনই কাজ পাওয়া যায়। আসলে তাকে এখানে শুধুমাত্র ঝাড়ু দেওয়া মোছার কাজ পাওয়া যায় এবং নীলিমা সেই কাজ করতেও শুরু করে। ধীরে ধীরে সময় পার হয় এবং যখন নীলিমা কাজ করতে করতে 1 মাস পার হয় তখন তাকে প্রথম বেতন 2000 টাকা দেওয়া হয়, যার মধ্যে 1000 টাকা সে নিজের কাছে রাখে এবং 1000 টাকা তার বোনকে দিয়ে দেয়। বলি, বোন, মিউজিক, এই নাও, আমি তো তোদের বাড়িতেই থাকি, তাই এইটুকু তো তোদেরও প্রাপ্য, কমপক্ষে তুই আমার খরচ বহন করছিস এবং আমাকে ওদিক ওদিক দেখতে হচ্ছে না। বোন তার কাছ থেকে টাকা নিতে চায় না। মিউজিক। কিন্তু নীলিমা জোর করে দিয়ে দেয়, কারণ সে জানে যে বোন তো তার দেখাশোনা করতে চায়, কিন্তু জামাইয়ের কাছে সে বোঝা মনে হচ্ছে এবং এটা সে কিছুতেই করতে পারি না। তারপর এখানে নীলিমা এভাবেই কাজ করে চলতে থাকে এবং ধীরে ধীরে এই বিষয়গুলো প্রায় 2 থেকে 3 বছর পার হয়ে যায়। মিউজিক। 3 বছরে নীলিমা অনেক বাড়িতে কাজ ধরে ফেলেছে, যে কাজগুলো করে করে নীলিমা ভালোভাবেই তার জীবনযাপন করছে এবং কোনো রকম সমস্যা নেই। এখানে তার শিশুটি এখন বড় হয়ে গেছে এবং প্রায় 6 মাস পরেই তাকে মিউজিক একটি স্কুলে ভর্তি করাতে হবে। তাই এই কারণে নীলিমা কিছু টাকাও জমা করে, যাতে সে তার শিশুকে স্কুলে ভর্তি করাতে পারে। যদিও বেশি টাকা নেই, 2 থেকে 3000 টাকা সে জমা করেছে। কিন্তু তখনই হঠাৎ একদিন তার ছেলে মিউজিক, যার নাম অর্জুন, তার শরীর খুবই খারাপ হয়ে যায়
এবং যখন নীলিমা তার ছেলের শরীর খারাপ দেখে তখন তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর যখন নীলিমা তার ছেলেকে ডাক্তার সাহেবকে দেখায় তখন ডাক্তার সাহেব পরীক্ষা করার পর বলেন যে এর মিউজিক টাইফয়েড হয়েছে এবং এই চিকিৎসা করতে হবে, নইলে অবস্থা আরো গুরুতর হতে পারে। মিউজিক। এখন নীলিমা বলে, ডাক্তার সাহেব, চিকিৎসায় কত টাকা খরচ হবে? আপনি এমন কেন বলছেন? তখন ডাক্তার হঠাৎ তার চোখে জল নিয়ে আসে এবং এখানে যখন নীলিমা তার চোখে জল দেখে তখন বলতে শুরু করে, ডাক্তার সাহেব কি হয়েছে? আমি কি কোনো ভুল কথা বলে ফেলেছি? তখন ডাক্তার সাহেব তার চোখের জল মুছে ফেলে এবং বলতে শুরু করে, না, তুমি কিছু ভুল বলনি। আসলে আমার সাথে এমনই হয়েছিল। যখন তুমি বললে যে তোমার বিয়ে হয়ে গেছে তখন আমার সেই দিনগুলো মনে পড়তে শুরু করল, যখন আমি আমার পরিবারের সাথে খুশি ছিলাম। সেই দিন যখন তুমি আমার সাথে স্টেশনে দেখা করেছিলে, তখন যখন আমি অর্জুনকে দেখেছিলাম তখন আমার নিজের ছেলের কথা মনে পড়ে গিয়েছিল। কারণ আমি অনেক দিন পর ভোপালে এসেছিলাম এবং আমার পরিবার এখানেই থাকত। এই কারণে তোমার শিশুর দুঃখ দেখে আমি সহ্য করতে পারিনি এবং তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিয়েছিলাম। কিন্তু তার কিছুদিন পর আমার ছেলে এবং আমার স্ত্রী দুজনেই একটি দুর্ঘটনায় এই দুনিয়া ছেড়ে চলে যান এবং তারপর থেকে আমি একাই আমার জীবন একাকী কাটাচ্ছি। তিনি বলেন, দেখো নীলিমামা, এই কথার জন্য মন খারাপ করো না। আমি তোমার ছেলের সাথে খুবই সংযুক্ত হয়ে গেছি এবং আমার তার থেকে আলাদা হতে ইচ্ছে করছে না। এই কারণে আমি তোমার সাথে বিয়ে করতে চাই। এখন নীলিমা যখন এই কথা শোনে তখন শোনার পর কিছুক্ষণ ভাবে এবং ভাবার পরে এই কথাই সম্মতি দেয়। তারপর ডাক্তার সাহেব নীলিমার সাথে একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন এবং বিয়ে করার পর তাকে নিজের বাড়িতে রাখতে শুরু করেন। এখানে যখন নীলিমা এবং তার ছেলে বাড়ির ভেতরে থাকত তখন ডাক্তার সাহেবের খুবই ভালো লাগত এবং কোনো রকম সমস্যা হতো না। দুজনেই খুশির সাথে জীবনযাপন করত এবং যখন নীলিমার বোন পূজা জানতে পারে যে তার বোন একজন ডাক্তারের সাথে বিয়ে করেছে তখন তাকেও এই বিষয়ে কোনো আপত্তি হয় না। ধীরে ধীরে এই বিষয়গুলোর 5 বছর পার হয়ে যায় এবং এই লোকেরা খুশির সাথে তাদের জীবনযাপন করছে। 2020 সালে এই দুজনের বিয়ে হয়েছিল এবং আজও পর্যন্ত তাদের মধ্যে কোনো রকম ঝগড়া নেই এবং যে নীলিমা ঘরে ঘরে ঘুরে ঠুকুর খেত সে আজ একটি বড় বিলাসবহুল বাংলোয় থাকে এবং গাড়িতে এদিক ওদিক যায়। তো বন্ধুরা, এটি ছিল একটি মেয়ের গল্প, যে মেয়ের জীবন একবার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু তারপর উপরপর এমন কিছু করল যে তার জীবন আবার সুন্দর হয়ে গেল। আপনি নীলিমা সম্পর্কে কি বলতে চান? আপনি ওই ডাক্তার সাহেব সম্পর্কে কি বলতে চান? আপনার যে মতামতই থাকুক কমেন্ট সেকশনে লিখতে পারেন, লোকেদের হাতে শেয়ার করতে পারেন। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটি লাইক করুন এবং পড়া চালিয়ে যান। পরের কোনো গল্পের নতুন টপিক নিয়ে দেখা হবে। ধন্যবাদ।